আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজাইন জোনেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদ। আজকে ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ফাইল অথবা ইমেজ ওপেন, লেয়ার সিলেকশন, আনডু অ্যান্ড রিডু, ফাইল সেভ। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আশা করি। আর যারা আমার ইতিপূর্বের দুইটি ভিডিও এখনও দেখেননি, পার্ট 1 এবং পার্ট 2, তারা দয়া করে আই বাটনে ক্লিক করে ভিডিও দুইটি দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রথমে আমি ফাইল অথবা ইমেজ ওপেন কিভাবে করা হয় সেটি দেখাবো। অর্থাৎ ফটোশপে আমি এই যে একটি ইমেজ এখানে রেখেছি, এই ইমেজটা আমি কীভাবে ফটোশপে ওপেন করলাম সেটি দেখানোর চেষ্টা করব। তো সেটি দেখানোর জন্য আমি মনে করেন এই ইমেজটি আবার ওপেন করে দেখাচ্ছি। এটি আপাতত কেটে দিলাম। তো একটি ইমেজকে ফটোশপে ওপেন করার জন্য আপনার একাধিক প্রসেস রয়েছে। একের পর এক আমি সবগুলো প্রসেস দেখানোর চেষ্টা করব। তো প্রথম ধাপে আপনি ফাইল থেকে ওপেনে ক্লিক করে আপনি একটি ইমেজ বা যে কোনো ডকুমেন্ট এখানে আনতে পারবেন। যেমন এই ওপেন এর শর্টকাট কি হলো Ctrl+O, অর্থাৎ আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনি Ctrl+O ক্লিক করেন তাহলে কিন্তু সেই ইমেজটি সিলেক্ট করার একটা বক্স আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট লোকেশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজটি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এই ইমেজটিকে সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। দেখেন আমার সেই ইমেজটি কিন্তু ফটোশপে ওপেন হয়ে গেল। তো এটা ছিল একটি প্রসেস ইমেজ ওপেন করার। এছাড়া আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু একটি ইমেজ আপনি ফটোশপে ওপেন করতে পারবেন। সেটি আমি দেখাচ্ছি। ইমেজটি কেটে দিলাম। এখন ফটোশপটি আমি মিনিমাইজ করলাম। এখন যে ইমেজটি আপনি ওপেন করতে চাচ্ছেন সেই ইমেজটি ড্র্যাগ করে নিয়ে এই যে ফটোশপ আইকনের উপরে ধরে রাখলে, আমি কিন্তু এখনও ওই ইমেজটিকে ছেড়ে দেইনি, ইমেজটি জাস্ট ধরে রেখেছি। এখন দেখেন ধরে রাখার পর ফটোশপটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনি এই ইমেজটি এনে ফটোশপের মাঝ বরাবর এখানে ছেড়ে দিলেন, তাহলে দেখেন ফটোশপে কিন্তু ইমেজটি ওপেন হয়ে গেল। তো এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু আপনারা একটি ইমেজ ফটোশপে ওপেন করতে পারবেন, অথবা চাইলে আপনি ফাইল থেকে ওপেনে ক্লিক করেও কিন্তু আপনি একটি ইমেজ ওপেন করতে পারবেন ফটোশপে। এখন ফাইল অথবা ইমেজ ওপেন করা শিখলাম। এখন আমরা লেয়ার সিলেকশন সম্পর্কে বিস্তারিত জানব। লেয়ার সিলেকশন একটি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু লেয়ার সিলেকশন অনেক বড় কিছু। তো লেয়ার সিলেকশন কিভাবে করব আমি সেটা দেখানোর জন্য কয়েকটি শেপ নিব এখানে। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। আচ্ছা, আরও কয়েকটি শেপ নিচ্ছি। তো এই এক একটি শেপের আমি এক একটি কালার দিলাম। মনে করেন এই শেপের একটা কালার দিলাম, এটাতে আরও একটি কালার দিলাম, এটাতে আরও একটি কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি যে শেপটা নিয়ে যে শেপগুলো নিয়েছি, অর্থাৎ যে শেপগুলো নিয়েছি এবং কালারগুলো অ্যাপ্লাই করেছি, এ সম্পর্কে কিন্তু আমি বিগত ভিডিওগুলোতে এখনও এই শেপের আলোচনা করিনি। সুতরাং এই শেপগুলো নিয়ে এবং কালার অ্যাপ্লাইগুলো নিয়ে বিস্তারিত এখনও কিন্তু জানাইনি আমি। পরবর্তী ভিডিওতে যখন এই শেপের বিস্তারিত আলোচনা করব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন শুধুমাত্র কয়েকটি লেয়ার ক্রিয়েট করার জন্য আমি কয়েকটি শেপ নিলাম, জাস্ট লেয়ারটা বোঝানোর জন্য। দেখেন এখানে কিন্তু এক একটা শেপের জন্য এক একটা নতুন নতুন লেয়ার তৈরি হয়েছে। এখন জাস্ট আমি লেয়ারটা কিভাবে সিলেক্ট করে কাজ করতে হয় সেটি দেখাবো। তো মনে করেন আমি উপরে একটি লেয়ার সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে কালারের যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করলাম। এখন আমি যদি আরও সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করতে চাই, দেখেন একটি লেয়ার সিলেক্ট করলে কিন্তু আমি একটি লেয়ারকে আমি মুভ করাতে পারবো, অন্য লেয়ার কিন্তু মুভ করাতে পারবো না। এখানে অটো সিলেক্ট দেওয়া আছে, এজন্য আমি যেখানে ক্লিক করতেছি সেই লেয়ারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি অটো সিলেক্ট, এখানে দেখেন একটি টিক চিহ্ন, এই টিক চিহ্নটি যদি আমি উঠিয়ে দেই তাহলে কিন্তু সিলেক্ট অটো হবে না, অর্থাৎ লেয়ারটি কিন্তু অটো সিলেক্ট হবে না। যেটি সিলেক্ট করা রয়েছে শুধুমাত্র সেই লেয়ারটিই কিন্তু কাজ হবে। অন্য একটি লেয়ার যদি আমি সিলেক্ট করে দিই এখান থেকে, তো সেই লেয়ারটি কিন্তু
কাজ হবে, বাকি লেয়ারগুলো কিন্তু কাজ হবে না। যেহেতু আমার এখানে অটো সিলেক্ট দেওয়া ছিল, সেহেতু অটো সিলেক্ট হচ্ছিল সবগুলো লেয়ার। এখন মনে করেন আপনি সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কী করবেন? দেখেন উপরে একটি লেয়ার সিলেক্ট করলাম এবং শিফট ধরে একদম নিচের লেয়ারটিতে ক্লিক করলাম। দেখেন সাথে সাথে সবগুলো লেয়ার কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এখন সবগুলো লেয়ার কিন্তু আমি একসাথে মুভ করাতে পারতেছি। এখন মনে করেন আপনি এই একটি লেয়ার নেবেন, একটা লেয়ার বাদ দিয়ে আরও একটি লেয়ার সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কী করবেন? তো একটি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল প্রেস করে অর্থাৎ কন্ট্রোল ধরে রেখে আপনি যে লেয়ারটি সিলেক্ট করবেন সেটার উপরে ক্লিক করবেন। দেখেন দুইটি লেয়ারের সিলেক্ট হয়েছে কিন্তু মাঝখানেরটি কিন্তু ফাঁকা। আবার মনে করেন আপনি এটি সিলেক্ট করতে চাচ্ছেন, কন্ট্রোল ধরে এটিতে ক্লিক করলেন। তো এটা হলো আপনার ম্যানুয়ালি একটা একটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে রেখে আপনি যে কয়টি সিলেক্ট করতে চান তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেই লেয়ার কয়টি সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি চান, মনে করেন অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে, সবগুলো তো ম্যানুয়ালি একটা একটা করে ধরে ধরে সিলেক্ট করা সম্ভব হচ্ছে না বা অনেক সময়ের ব্যাপার, সেক্ষেত্রে কি করবেন? উপরের একটি লেয়ার সিলেক্ট করে শিফট ধরে একদম লাস্টেরটা ক্লিক করবেন, দেখবেন সবগুলো লেয়ার কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এটি ছিল লেয়ার সিলেক্টের ব্যাপারে আলোচনা। তো লেয়ার সিলেক্টের ব্যাপারে আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা আনডু অ্যান্ড রিডু সম্পর্কে বিস্তারিত জানব। আনডু অ্যান্ড রিডু কী জিনিস? দেখেন আমরা এই ধরেন কয়েকটি লেয়ার নিলাম এবং কাজ করলাম, এক একটা কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি যে এই লেয়ারগুলো থেকে আমি আমার পূর্বে যে লেয়ারটি নিয়েছিলাম, অর্থাৎ একদম প্রথমে যে লেয়ারটি নিয়েছিলাম সেই লেয়ারে ফিরে যাব। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্টার এবং জেড প্রেস করতে পারি। দেখেন যে কয়বার প্রেস করব আমার কিন্তু আনডু হচ্ছে, অর্থাৎ পিছনে ফিরে যাচ্ছে। কন্ট্রোল ওয়াল্টার চেপে ধরে জেড প্রেস করবেন, যতবার জেড প্রেস করবেন ততবার কিন্তু পিছনের দিকে যাবে। দেখেন একদম পিছনে চলে আসছে। আরও একবার জেড প্রেস করলাম, একবারে চলে গেছে, অর্থাৎ আমার সেই পূর্বের অবস্থায় কিন্তু আমি ফিরে গেলাম, আনডু করলাম। এখন আমি যদি চাই রিডু করতে, অর্থাৎ আমি যদি চাই সেগুলোকে আবার পুনরায় ফিরিয়ে আনতে, সেক্ষেত্রে আমার কি করা দরকার? সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এবং শিফট প্রেস করে রেখে জেড প্রেস করতে পারেন। দেখেন যতবার জেড প্রেস করবেন আবার কিন্তু আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। যতবার জেড প্রেস করবেন কিন্তু সেই পূর্বের অবস্থায় আমরা কিন্তু আবার ফিরে যাব। তাহলে এটা হলো রিডু। তাহলে আনডু করার জন্য আমার কন্ট্রোল অল্টার ধরে রেখে জেড প্রেস করব, এবং যদি রিডু করতে চাই অর্থাৎ সেগুলোকে আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে কন্ট্রোল শিফট ধরে রেখে জেড প্রেস করব। তাহলে আমরা আনডু এবং রিডু সম্পর্কে জানলাম। এবার জানব ফাইল সেভ। অর্থাৎ মনে করেন এই একটি ইমেজ আনার পরে আমি কিছু এখানে এডিট করলাম বা কিছু কাজ করলাম, ডিজাইনের কাজ করলাম। এখন এই ফাইলটি তো আমার সেভ করা প্রয়োজন। তো সে সেভটা কিভাবে করব? দেখেন সেভ অনেকভাবে করা যায়। একটা প্রথম যে অপশানটা রয়েছে সেটা হলো আপনার ফটোশপ ফরম্যাট, অর্থাৎ ফটোশপের মূল যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটে যদি আপনি সেভ করতে চান, দেখেন ফাইল থেকে সেভ অ্যাজ, অর্থাৎ শিফট কন্ট্রোল এস, এর শর্টকাট হলো শিফট কন্ট্রোল এস। আপনি ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে এখানে থেকে শিফট কন্ট্রোল এস প্রেস করতে পারেন। তাহলে এখানে আপনার সেভ করার জন্য একটা লোকেশন খুঁজতে বলবে। সর্বপ্রথম কাজ হলো আপনার একটি নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করা, যেখানে যে ফাইলটার মধ্যে আপনি আপনার এই ইমেজটি সেভ করতে চাচ্ছেন। তো মনে করেন এখানে আমার ডেস্কটপে সেভ করব। আমি ডেস্কটপে ইউটিউব ভিডিওসের ভিতরে গেলাম। এখন এখানে আমার একটি নতুন একটা ফাইল নিব এবং সেই ফাইলের ভিতরে মনে করেন আমার এই ইমেজটি সেভ করব। তো এখানে আমি নতুন একটি ফাইল তৈরি করব। এই নতুন একটি ফাইল তৈরি করলাম এবং এর নাম দিলাম মনে করেন পার্ট 3। তো পার্ট 3 এন্টার দিলাম। এন্টার দিলে আমার একটি ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলের ভিতরে ডবল ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করলাম। এখন এই ভিতরে আমি কিন্তু আমার ফাইলটি ইমেজটি সেভ করব। তো সেক্ষেত্রে প্রথম অপশন আপনার নাম, ফাইল নেম, অর্থাৎ আপনি ফাইলে কি নাম দিতে চাচ্ছেন। তো ফাইলের নাম দিলাম পার্ট 3 দিই, পার্ট 3 দিলাম পার্ট 3 টেস্ট।
টেস্ট দিলাম। এখন ফাইলের নাম তো দেওয়া শেষ, এবার রয়েছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ আপনি কোন টাইপে কোন ফরম্যাটে আপনি আপনার ফাইলটি সেভ করতে চাচ্ছেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন অনেকগুলো ফরম্যাট কিন্তু এখানে রয়েছে। তো প্রথম যে ফরম্যাটটি রয়েছে সেটা হলো ফটোশপ। ফটোশপের জন্য যে পিএসডি ফাইল রয়েছে, এই পিএসডি ফাইলে যদি আপনি সেভ করেন তাহলে কি হবে, ফটোশপ এই যে ফাইলটি এডিটেবল হবে, অর্থাৎ এটি আপনি পরবর্তীতে আবার এডিট করতে পারবেন। অর্থাৎ এই দেখেন আমি একটা সেভ করে দেখাচ্ছি। তো পিএসডি সিলেক্ট করে আমি এখান থেকে সেভ দিলাম। এখন কিন্তু আমার এই ইমেজটি সেভ হয়ে গিয়েছে এবং যেভাবে এখন বর্তমানে এখানে রয়েছে ঠিক এভাবেই সেভ হয়েছে, অর্থাৎ আমি আবার ওখান থেকে ওপেন করে এই কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমি একেবারে কেটে দিলাম, একদম কেটে দিলাম। দেখেন আমার সেখানে চলে যাই, এই যে পার্ট 3 যে ফোল্ডারটি করেছিলাম সেটি হলো এই পার্ট 3 ভিতরে দেখেন পার্ট 3 টেস্ট নামে একটি এখানে ডকুমেন্ট রয়েছে। এটি আপনার পিএসডি ডকুমেন্ট, অর্থাৎ ফটোশপের যে মূল যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটে কিন্তু এখানে সেভ হয়েছে। তো এটার উপরে যদি আমি ডবল ক্লিক করি তাহলে কিন্তু দেখেন যেখানে ছিল আমার ইমেজটি ঠিক সেভাবে ওপেন হয়েছে, একদম এডিটেবল, অর্থাৎ মূল ফাইল। এটি হলো পিএসডি ফাইল, অর্থাৎ ফটোশপের মূল ফাইল। তো আমি চাচ্ছি এটি পিএসডি না, আমি এবার জেপিইজি আকারে সেভ করব। তো একইভাবে ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করার পর আমার কিন্তু সেই ফোল্ডারটি এখনও সিলেক্ট করা রয়েছে। তো আমি এখানে সেভ করতে চাচ্ছি। তো এখানে আমি টাইপটা চেঞ্জ করে দেব, ফরম্যাটটা। তো এখানে দেখেন জেপিইজি রয়েছে, অনেকগুলো রয়েছে ফরম্যাট, কিন্তু সাধারণত পিএসডি, জেপিইজি এবং পিএনজি এই তিনটা ফরম্যাটই বেশি ব্যবহার করা হয়। তো আপনি যদি জেপিইজিতে সেভ করতে চান তাহলে জেপিইজি সিলেক্ট করে সেভ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কোয়ালিটি, অর্থাৎ ইমেজ কোয়ালিটি কেমন হবে আপনাকে সেটা সিলেক্ট করতে বলছে। আপনি চাইলে এখান থেকে লো দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, হাই দিতে পারেন অথবা ম্যাক্সিমাম দিতে পারেন, বা এখান থেকেও চাইলে আপনি এটি ড্র্যাগ করে কমাতে বাড়াতে পারেন। তো সেক্ষেত্রে মনে করেন আমি ম্যাক্সিমাম দিলাম, ম্যাক্সিমাম দিয়েই সেভ করলাম, ওকে দিলাম। এখন কিন্তু আমার এটি জেপিজি আকারে সেভ হয়ে গেল। দেখেন এটি কিন্তু জেপিজি আকারে সেভ হয়ে গেল। এরপরে চাইলে একইভাবে আপনি এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আপনি এটি পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারেন। সেক্ষেত্রে আপনার পিএনজি ফরম্যাটেই কিন্তু সেভ হবে, একই প্রসেস। আচ্ছা, সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ অপশনটি ব্যবহার করলাম। দেখেন আরও একটি অপশন রয়েছে সেভ করার জন্য, সেটি হলো যদি আপনি চান যে এই ইমেজটি আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করবেন বা কোনো ওয়েবসাইটে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এটি কিন্তু সেভ ফর ওয়েবেও সেভ করতে পারেন। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর দেখেন এখানে আমার ইমেজটা চলে আসলো। এখন আপনি এখানে কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে পারবেন। গিফ ফরম্যাটে, জেপিইজি, পিএনজি, ডব্লিউবিএমপি, আপনি যে ফরম্যাটটি চান। মনে করেন আমি এখান থেকে জেপিইজি ফরম্যাটে সেভ করব, সিলেক্ট করে দিলাম। এখন কোয়ালিটি আপনি কেমন নেবেন, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অথবা কোয়ালিটি আপনি এখান থেকেও ড্র্যাগ করে কমাতে বাড়াতে পারেন। এই যে 100 করে দিলাম। এখন চাইলে আপনি এই যে নিচে সেভ অপশনে ক্লিক করলে ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাকে একইভাবে ওই যে করতে বলতেছে, আপনার ফাইলটির লোকেশন দেখিয়ে দিতে বলতেছে। তো আমার আগে যে লোকেশনটি ছিল আমি সেখানে যাচ্ছি, এই যে পার্ট 3। তো এখানে আমি সেভ করব। দেখেন আমার ইমেজটি কিন্তু আরও একভাবে সেভ হয়ে গেল। এই যে এটা কিন্তু সেই সেভ ফর ওয়েবে সেভ করা সেই ইমেজটি, আর এটা সেভ অ্যাজ দিয়ে যে সেভ করেছিলাম সেই ইমেজটি। তো আজকে ফাইল ইমেজ ওপেন করা শিখলাম, লেয়ার সিলেক্ট করা শিখলাম, আনডু রিডু শিখলাম, এবং একটি ফাইলকে বিভিন্নভাবে যে সেভ করা যায় সেটা সম্পর্কেও বিস্তারিত জানলাম। তো আস্তে আস্তে কিন্তু ফটোশপের এই প্রত্যেকটি টুলস নিয়েই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যখন আমাদের এই টুলসের ব্যবহারগুলো জানা হয়ে যাবে তখন কিন্তু আমরা মূল ডিজাইনে যেতে পারবো। অর্থাৎ বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়া ডিজাইন বলেন, চ্যানেল আর্ট বলেন, কভার ফটো ডিজাইন বলেন, বিজনেস কার্ড ডিজাইন বলেন, ফ্লায়ার, বুশিয়ার, লোগো, এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমি দেখাবো। ফটোশপে যে ইমেজগুলি এডিট করা যায়, ইমেজ ম্যানিপুলেশন দেখাবো, ইমেজ রিটাচিং দেখাবো, তারপর আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখাবো, ক্লিপিং পাথ, এই সবগুলো কিন্তু আমি ফটোশপের মাধ্যমে দেখাবো। তবে এই টুলসের
ব্যবহারগুলো আগে আমাদের শিখতে হবে, তাহলে আমরা কিন্তু ডিজাইন জগতে সফলতা লাভ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।